কোনো দূরবীন অথবা টেলিস্কোপ ছাড়া শুধুমাত্র কাগজ এবং কলমের সাহায্যে একটি নতুন গ্রহকে ডিসকভার করা হয়েছিল। এটি হয়েছিল আজ থেকে 175 বছর আগে, যেটি ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার আরবেনের মাধ্যমে হয়েছিল, যা পুরো বিজ্ঞানমহলকেই অবাক করে দিয়েছিল। কিন্তু ঠিক কেমনভাবে এই কাজটি করা হয়েছিল সেটা কি জানেন? হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নেপচুন গ্রহকে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে এই ঘটনাটি আপনাকে সত্যি অবাক করবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। স্যার আইজ্যাক নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের ব্যাপারে তো আমরা সকলেই জানি। এই সূত্র অনুসারে ইউনিভার্সে থাকা দুটি অবজেক্ট একে অপরকে আকর্ষণ করে, যার ম্যাস যত বেশি তার গ্র্যাভিটিও তত বেশি, এবং ছোট ম্যাসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। আর এই আকর্ষণকেই গ্র্যাভিটি বলা হয়। এই গ্র্যাভিটেশনাল ল পুরো সোলার সিস্টেম এবং ইউনিভার্সেই সমানভাবে কাজ করে। এর সবথেকে সহজ উদাহরণ হলো আমাদের সোলার সিস্টেম। সূর্যের চারিদিকে থাকা ছোট প্ল্যানেট সূর্যের তুলনায় ছোট হওয়ায় সূর্যের দিকে আকর্ষিত হয় এবং একটি বিশেষ অরবিটে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। নিউটনের এই গ্র্যাভিটেশনাল লয়ের ওপরে অনেক রিসার্চ করা হয়েছে এবং এটা প্রমাণ হয়েছে যে আমাদের পুরো ইউনিভার্স এই নিয়মেই চলে। সময় ছিল 1840, যখন আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহ ছিল ইউরেনাস। আমাদের পৃথিবীর থেকে 4 গুণ বড় এই গ্রহটি কিছু সময় পূর্বে 1781-তে একটি টেলিস্কোপের সাহায্যে ডিসকভার করা হয়েছিল। কিন্তু এই প্ল্যানেটের অরবিটে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, আর সেটি হলো এই প্ল্যানেটটি নিউটনের গ্র্যাভিটেশনাল লকে ফলো করছে না। এটি নিজের অরবিটের একটি বিশেষ পয়েন্টে এসে এদিক ওদিক হয়ে যাচ্ছিল। গ্র্যাভিটেশনাল ল যার জন্য পুরো ইউনিভার্স চলছে, সেখানেই একটি প্ল্যানেট কেন সেই নিয়মকে মানছে না? পুরো 60 বছর ধরে বিশ্বের বিভিন্ন অ্যাস্ট্রোনমাররা ইউরেনাসের এই অদ্ভুত ব্যবহারকে দেখে অবাক হচ্ছিল। এর মধ্যে একজন ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার উরবেনও ছিল। তিনি প্রতিদিন রাতে ইউরেনাসকে স্টাডি করতেন, কিন্তু এর গ্র্যাভিটেশনাল লয়ের এগেনস্টে যাওয়া এবং নিজের কক্ষপথ থেকে বেরিয়ে যাওয়া, এই দুটি বিষয় তার বোধগম্যের বাইরে ছিল। উরবেন বলেছিলেন, এমনটি শুধুমাত্র একটি কারণেই হতে পারে। যে পয়েন্টে ইউরেনাস নিজের কক্ষপথ থেকে বেরিয়ে গিয়ে ওপর নিচে মুভ করে, সেখানে কোনো বড় ম্যাস বা গ্রহ থাকতে পারে। কিন্তু সমস্যা হলো এর আশেপাশে কোনো ম্যাস বা গ্রহ নজরে আসছিল না। এমনকি কিছু অ্যাস্ট্রোনমার এটাও বলতে শুরু করে দিয়েছিল যে নিউটনের গ্র্যাভিটেশনাল লতে কিছু ত্রুটি রয়েছে। উরবেন, যিনি নিজের জীবনের বেশিরভাগ সময়টাই স্টার এবং প্ল্যানেটের উপর রিসার্চ করে কাটিয়েছিলেন, তিনি দৃঢ় বিশ্বাস করতেন গ্র্যাভিটেশনাল ল একদম সঠিক। অন্য কোনো গ্রহই ইউরেনাসকে তার নিজের দিকে আকর্ষণ করছে। 23শে সেপ্টেম্বর 1846-এ উরবেন পুনরায় রাতের আকাশের দিকে তাকায় এবং গভীর চিন্তায় মগ্ন হয়। তখন তিনি একটি কাগজ এবং পেন্সিল নিয়ে দীর্ঘ সময় ধরে একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে শুরু করে দেয়। যখন এই ক্যালকুলেশনের রেজাল্ট আসে, তখন তিনি ইউরেনাসের পাশে একটি পিন পয়েন্ট লোকেশনকে মার্ক করেন। তার মতে এই পজিশনে নিশ্চিত কোনো গ্রহ রয়েছে। শুধুমাত্র পজিশনই নয়, এই প্ল্যানেটের ম্যাথও ক্যালকুলেশন করেছিলেন তিনি। তিনি বলেছিলেন এই অদেখা গ্রহটিরও সাইজ প্রায় ইউরেনাসেরই মতো। যখন তিনি এই থিওরি পাবলিক করেন, তখন তার থিওরিকে ভুল প্রমাণ করার জন্য অন্যান্য অ্যাস্ট্রোনমাররা এই থিওরির মজা উড়াতে শুরু করে, কারণ ইউরেনাসের কাছে এমন কোনো প্ল্যানেটই ছিল না। তবে তিনি এই সমস্ত ডিটেলস বার্লিনে থাকা সেই সময়কার সবথেকে বড় অবজারভেটরিতে পাঠান এবং তাদেরকে রিকোয়েস্ট করে স্পেসের ঠিক এই লোকেশানে ইউরেনাসের কাছে পাওয়ারফুল টেলিস্কোপের মাধ্যমে যেন দেখা হয়। বার্লিন অবজারভেটরির ডক্টর জোহান যখন আকাশের ঠিক এই স্থানে দেখেন, তখন তিনিও ডার্কনেস ছাড়া আর কিছুই দেখতে পাননি। কিন্তু যখন আরও বেশি ফোকাস করা হয়, তখন উরবেনের বলা সেই লোকেশানে নীল রঙের একটি দৈত্যাকার অবজেক্টকে ঘুরে বেড়াতে দেখা যায়। এর সাইজ অনেকটা ইউরেনাসের মতোই ছিল, অর্থাৎ এর মধ্যে পৃথিবীর মতো আরও 4টি গ্রহ ফিট হতে পারবে। যার মানে পৃথিবী যদি একটি টেনিস বল হয়, তাহলে এই গ্রহের সাইজ একটি বাস্কেটবলের মতো হবে। উরবেনের প্রেডিকশন এবং ক্যালকুলেশন একদম সঠিক ছিল। আর এর জন্যই আমরা আমাদের সোলার সিস্টেমের 8 নম্বর গ্রহকে খুঁজে পাই, যাকে আজ আমরা নেপচুন নামে জানি। নেপচুন একমাত্র প্ল্যানেট যাকে কোনো টেলিস্কোপের মাধ্যমে খোঁজা হয়নি, বরং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে খুঁজে বার করা হয়েছিল। এই প্ল্যানেটকে উরবেনের আগে ফেমাস অ্যাস্ট্রোনমার এবং টেলিস্কোপ ইনভেন্টর গ্যালিলিও দেখেছিলেন, কিন্তু গ্যালিলিও এটিকে একটি স্টার মনে করতেন। তিনি তার বহু ড্রয়িংয়ে এটিকে ড্র করেছিলেন, কিন্তু সেটি একটি স্টার রূপে। আর সেই জন্য এই গ্রহটিকে ডিসকভার করার সমস্ত ক্রেডিট গ্যালিলিওর বদলে উরবেনকে দেয়া হয়। তবে উরবেন প্রথম থেকেই চেয়েছিলেন এই গ্রহটির নাম তার নামে রাখা হোক, কিন্তু যেহেতু সেই সময়
সমস্ত প্ল্যানেট এবং স্টারের নাম দেবতাদের নামে রাখা হতো, সেই জন্য এই গ্রহটির নাম তার নামে রাখা হয়নি। এরপর সকলের সম্মতিতে এই গ্রহটির নাম রাখা হয় রোমান গডের নাম অনুসারে নেপচুন। আর এভাবেই খুঁজে পাওয়া যায় আমাদের সৌরজগতের সর্বশেষ এবং অষ্টম প্ল্যানেট নেপচুনকে। 1989-এ নাসার ভয়েজার 2 নেপচুনের পাশ দিয়ে পাস হয়। 3000 মাইল দূর থেকে ভয়েজার 2 নেপচুনের অনেক ছবি তোলে। এটি আমাদের সোলার সিস্টেমের সবথেকে দূরে থাকা একটি প্ল্যানেট। যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেখানে নেপচুন থেকে সূর্যের দূরত্ব 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে এত দূরে থাকার কারণে এখানকার তাপমাত্রা -190°C কাছে পৌঁছে যায়। নাসার মতে এটি একটি আইস জায়ান্ট বল, যেখানে সর্বদা তুফান বয়ে চলে। আর এখানকার ঝড়ের গতিবেগ হল 2000 কিলোমিটার/আওয়ার। নেপচুনের একদিন পৃথিবীর 16 ঘন্টার সমান, আর এখানকার এক বছর পৃথিবীর 165 বছরের সমান। উরবেন, যিনি শুধুমাত্র অঙ্ক কষে এই নেপচুন গ্রহকে খুঁজে বার করেছিল, তিনি আজ বেঁচে না থাকলেও প্যারিসে তার কবরের ওপরে নেপচুনের এই মডেলটি তাকে চিরস্মরণীয় করে রাখবে। তো বন্ধুরা, আজকের এই সুন্দর এপিসোডটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এলিয়ান এবং মহাকাশের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।